প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার আমরা ভিডিও ক্লাসে চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টটা নিয়ে, যে কবিতাটা নিয়ে আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, ক্লাস 11-এর, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। যদিও পুরো নাম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর লেখা হচ্ছে কবিতার যিনি কবি, ইংরেজি সাহিত্যের অন্যতম একজন কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যারা আমরা ইংরাজি পড়তে শিখেছি বা ইংরাজি পড়ছি, তারা প্রত্যেকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নামটা জানি। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা পড়ার আগে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে খুব ভালো করে জানি, কারণ একটা কবিতায় কবির প্রভাবটা অনেকটা বেশি থাকে এবং তার ফিলিংস, তার মনোভাবটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কবিতাটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হয়। তাছাড়া আমরা যারা ইংরাজি লিটারেচার, আমরা যেহেতু 11-এ উঠে গেছি, আমাদের ল্যাঙ্গুয়েজের থেকে লিটারেচার এখন বেশি পড়তে হবে, বেশি ভাগটা বেশি। সুতরাং ল্যাঙ্গুয়েজ পার্টে যখন আমরা ছিলাম, তখন হয়তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে খুব বেশি না জানলেও চলতো, কিন্তু আমরা এখন লিটারেচার পার্টে ঢুকে গেছি। সুতরাং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বা প্রত্যেকটা লেখায়, কবিতায়, কবি সম্পর্কে আমাদের বা লেখা যেগুলো গদ্য, প্রোজ, সেখানে রাইটার সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে। চলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমরা একটু জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে কাম্বারল্যান্ডের ককারমাউথ বলে একটা জায়গাতে। জন ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যানি কুকসন, বা ওয়ার্ডসওয়ার্থ যেহেতু টাইটেল বাবার, সেই জন্যে কুকসন তো পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থই হবে। অ্যানি কুকসনের দ্বিতীয় সন্তান উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মোট 5 ভাই বোন ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থরা। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন দ্বিতীয়। এবং আমাদের ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানতে গেলে, ওয়ার্ডসওয়ার্থ তো সম্পর্কে তো জানছি, তার পাশাপাশি আমাদের ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তার সম্পর্কেও আমাদের খুব ভালো করে জানতে হবে। কারণ ওয়ার্ডসওয়ার্থের জীবনে ডরোথি ওয়ার্ডসওয়ার্থের ভূমিকা প্রচণ্ডভাবে ছিল। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বয়সেও খুব বেশি তফাৎ ছিল না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা বললাম, জন ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যানি কুকসনের দ্বিতীয় সন্তান, তাদের তৃতীয় সন্তানই হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ঠিক পরেই যে তার বোন, এই বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এবং মাত্র 1 বছরের ছোট, যেটা হয় না পৃথকটি ভাই বোন, একদমই, যার ফলে খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয়েছিল 7ই এপ্রিল 1770 খ্রিস্টাব্দে। 7ই এপ্রিল, 7th এপ্রিল 1770, 1770 সালে 7ই এপ্রিল। আর ডরোথি ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয়েছিল 1791 সালে 25শে ডিসেম্বর। তাহলে বুঝতেই পারছো, মাত্র 1 বছরের থেকে একটু বেশি
দাদা, বড় দাদা। এবং এছাড়াও তার আরও 3 ভাই ছিল। রিচার্ড ওয়ার্ডসওয়ার্থ, যিনি পরবর্তীকালে একজন লয়ার হয়েছিলেন। আরেকজন ছিলেন, তার বাবার নাম ছিল জন ওয়ার্ডসওয়ার্থ, যিনি 1805 সালে মারা গিয়েছিলেন। যার পরে ওয়ার্ডসওয়ার্থের লেখনী অনেক দিন বন্ধ ছিল সেই দুঃখে। এছাড়া তার আরেকটা ভাই ছিল ক্রিস্টোফার ওয়ার্ডসওয়ার্থ, যিনি একজন স্কলার ছিলেন। এখানে খুব একটা আমরা ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই খুব দুঃখের একটা কথা দিয়ে শুরু করতে হবে, যা দুঃখের একটা ইনফরমেশন আমরা দিয়েই শুরু করব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মা অ্যানে ওয়ার্ডসওয়ার্থ বা অ্যানে কুকসন, যাই বলি না কেন, যখন ওয়ার্ডসওয়ার্থের 8 বছর বয়স 1778 সালে তিনি মারা যান। এরপর তার বাবা জন ওয়ার্ডসওয়ার্থ, যিনি পেশায় একজন অ্যাটর্নি ছিলেন, মানে লয়ার যাকে আমরা বলি, সেই জন ওয়ার্ডসওয়ার্থও মারা যাচ্ছেন যখন ওয়ার্ডসওয়ার্থের মাত্র 13 বছর বয়স। 1779 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চলে আসছেন লেক ডিস্ট্রিক্টে, মানে লেক, ওখানে হক্সটেড গ্রামার স্কুল বলে একটা স্কুলে তিনি তার পড়াশোনা শুরু করছেন। এবং এই সময় 1779 সাল, এই সময় তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ চলে যাচ্ছেন ইয়র্কশায়ারে, যেহেতু মা মারা গেছেন সেই আত্মীয়দের কাছে লালিত পালিত হবে ছোট বোন, সেই জন্য তিনি ইয়র্কশায়ারে চলে যাচ্ছেন, তাকে দিয়ে আসা হচ্ছে। এই সময় ডরোথি এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরা বেশ কয়েক বছর তার আলাদা ছিলেন। এরপরে চলে আসছে তার কলেজ জীবন। 1787 খ্রিস্টাব্দে সেন্ট জন কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন আর্টস নিয়ে, যেটা কেমব্রিজ ইউনিভার্সিটির অধীনে একটা কলেজ। সেই সেন্ট জন কলেজে তিনি ভর্তি হন। এই সময় তিনি লেখালেখিতে অনুপ্রাণিত হন। ওখানেই পড়াকালীন ওই 1787 খ্রিস্টাব্দেই দ্য ইউরোপিয়ান ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিনে তার সনেট প্রথম প্রকাশিত হয়। তাহলে তার প্রথম লেখা কত সালে যদি বলি আমরা জানতে পারি 1787 খ্রিস্টাব্দে, যখন তিনি কলেজে ভর্তি হচ্ছেন, মানে পড়ছেন, সবে ভর্তি হয়েছেন। 1791 খ্রিস্টাব্দে তিনি গ্র্যাজুয়েট হন সেন্ট জন কলেজ থেকে। এই সময় তিনি ফ্রান্সে যান, যেহেতু তার ঘোরার প্রতি খুব নেশা ছিল। এরপরে স্কটল্যান্ডেও গিয়েছিলেন, বহু জায়গায় তিনি পৃথিবীর বহু জায়গায় ঘুরেছেন। তা ফ্রান্সে গিয়ে তার সাথে একজনের পরিচয় হয়েছিল, যার নাম অ্যানেট ভ্যালন বা অ্যান ভ্যালন বলতে পারি। এই ভ্যালনের সাথে তার সম্পর্কটা পরিচয় থেকে প্রেম পর্বে গড়ায় এবং তাদের মধ্যে একজন সন্তানও আসে যখন ভ্যালন প্রেগনেন্ট। কিন্তু এই সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দেশে ফিরে আসতে হয়, ইংল্যান্ডে ফিরে আসতে হচ্ছে। কিন্তু তিনি ভ্যালনকে নিয়ে আসতে পারেন।
ভ্যালোর সেই সময় প্রেগনেন্ট ছিলেন। তিনি চলে আসার পরে তার সন্তান হয় মেয়ে, কন্যা সন্তান। তার নাম ক্যারোলিন। তার নাম ক্যারোলিন। চলে আসার পরে তিনি 1793 খ্রিস্টাব্দে তার প্রথম লেখা শুরু করেন, ডেসক্রিপটিভ স্কেচেস। তার প্রথম লেখা পাবলিশড হয়। এরপরে 1795 খ্রিস্টাব্দে তিনি তার বোনের সঙ্গে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে চলে যান ডরসেট বলে একটা জায়গাতে। সেখানে গিয়েই থাকতে শুরু করেন। এখানে গিয়ে তার সাথে পরিচয় হয় এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে। এর মাঝেই 1797 খ্রিস্টাব্দে তিনি লিখে ফেললেন টিনটান অ্যাবে। তার বিখ্যাত কবিতা তিনি সেখানে বসেই লিখলেন। এই সময় এস.টি. কোলরিজ লিখলেন দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার। তার ঠিক 1 বছর পরেই 1798 সাল 2 বন্ধু এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজন মিলে লিখলেন ইতিহাস সৃষ্টিকারী সেই বইটি, যেটির নাম ছিল লিরিক্যাল ব্যালাডস। যেটির নাম ছিল কি? লিরিক্যাল ব্যালাড। 1798 খ্রিস্টাব্দে এই বইটি যখন প্রকাশ হলো, তখন তিনি তার যে ভক্তকুল বলি না কেন, বা তার যে পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে এই কবিতাটা তোমরা হয় খুব ভালোবাসবে, না হয় খুব ঘৃণা করবে। কেন? তার কারণটা হচ্ছে এই কবিতাটা তদানীন্তন দিনের যে ধ্যান ধারণা, যে খুব কঠিন ভাষায় লিখতে হবে, খুব হাই সোসাইটিদেরকে নিয়ে লিখতে হবে, সেই ধারণাটাকে পুরো ভেঙে দিল। কবিতাটা লেখা হলো একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে, একদম মানে কি বলবো, একদম প্রাঞ্জল ভাষায়, সহজ সরল প্রাঞ্জল ভাষায়। এবং পাঠক কবিতাটা প্রচণ্ডভাবে গ্রহণ করল। তদানীন্তন দিনের যে ধ্যান ধারণার সব ভেঙে গেল, নতুন করে শুরু হলো একটা যুগের। সেই যুগের নাম হচ্ছে রোম্যান্টিক এজ। সেই যুগের নাম কি? রোম্যান্টিক এজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ, এই দুজনের হাত ধরে শুরু হলো ইংরাজি সাহিত্যে সম্পূর্ণ নতুন একটা যুগ, যে যুগের নাম রোম্যান্টিক এজ। এবং এরপর থেকে কবিতা লেখার ফরম্যাট বলি না কেন, বা ধ্যান ধারণা, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল। এবারে রোমান্টিসিজম, সাবজেক্টিভিটি, একদম ইমেজারি, একদম মানুষের কথা বলা, সাধারণ মানুষের কথা বলা, এইসব কথা প্রচণ্ডভাবে উঠে আসতে লাগলো। এবং সিম্পলিসিটি প্রচণ্ডভাবে উঠে আসতে লাগলো। 1800 খ্রিস্টাব্দে তার অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন প্রকাশ হলো। সেখানে তিনি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস লিখলেন। একটা জিনিস একটু বলে রাখি, লিরিক্যাল ব্যালাডস কটা কবিতা ছিল? মোট 23টা কবিতা ছিল, যার মধ্যে 19টা কবিতাই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এবং বাদবাকি 4টে কবিতা হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজের। 1799 খ্রিস্টাব্দে তিনি আবার লেক ডিস্ট্রিক্টে ফিরে আসছেন এবং সেখানেই তিনি
থাকতে শুরু করছেন। তিনি যেহেতু তার পড়াশোনাটা লেট অঞ্চলে হয়েছিল, ছোটোবেলায় আমরা যে হক্সেট গ্রামার স্কুলে তার পড়াশোনা হয়েছিল, তারপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন লেকে ঘুরতে গেছেন, যার জন্য তিনি যেমন রোমান্টিক এজের সূচনাকারী বলে তাকে রোমান্টিক পোয়েট বলা হয় বা পায়োনিয়ার অফ রোমান্টিসিজম বলা হয়, তেমনি তাকে লেক পোয়েটও বলা হয়। যাই হোক, 1799 খ্রিস্টাব্দে তিনি লেক ডিস্ট্রিক্টে ফিরে আসছেন এবং সেখানেই বাড়ি করছেন, থাকতে শুরু করছেন। এই সময় তিনি একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম লিখতে শুরু করলেন 1799 খ্রিস্টাব্দে, যেখানে তার যে ফ্রান্সের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থাকলো। প্রথমে কবিতার নাম ছিল পোয়েম টু কোলরিজ। মূলত কবিতাটা বেশিরভাগটাই তার বন্ধুর কোলরিজের উদ্দেশ্যে লেখা, যদিও কবিতাটা প্রকাশ পায় সম্পূর্ণ অন্য একটা নামে। কি নামে? কবিতা যে নামে প্রকাশ পায় সেটি হল দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড, এবং এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাস্টারপিস বলা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাস্টারপিস বলা হয় এই যে প্রিলিউডকে। যদিও তার জীবিতকালে এটা প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছিল তিনি মারা যাবার পরে 1850 সালে প্রকাশ করেছিলেন তার যে স্ত্রী, যার কথা আমরা এক্ষুনি আসব, ম্যারি হাচিনসন। যাই হোক, 1799 সালে তো তিনি ফিরে এলেন, বাড়ি করলেন, প্রিলিউড লেখা শুরু করলেন, অর্থাৎ যদিও তখন সে প্রিলিউডের নাম ছিল না। 1802 সালে তিনি আবার ফ্রান্সে গেলেন ভ্যালনের সঙ্গে এবং তার মেয়ে যে ক্যারোলিন, তাদের সঙ্গে দেখা করতে, এবং তার সঙ্গে গিয়েছিল তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, যিনি তার সর্বসময় সঙ্গী। আমরা যে কবিতাটা পড়ব আজকে, যে কবিতাটা পড়ব আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে ফ্রান্স যাবার সময় ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে ফ্রান্সে যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যে তিনি দৃশ্যটা দেখেছিলেন, সেই দৃশ্য দেখে তিনি কবিতাটা লিখেছিলেন। 1802 সালে তিনি আবার ফিরে আসছেন ইংল্যান্ডে এবং বিয়ে করছেন ম্যারি হাচিনসনকে। ম্যারি হাচিনসন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছোটবেলার বন্ধু, এবং ম্যারি হাচিনসন এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 5টি ছেলে মেয়ে হয়। তার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি বলে মোট কটা ছেলে মেয়ে? মোট 6টা। ওদিকে ক্যারোলিন ভ্যালনের মেয়ে, এদিকে হাচিনসনকে বিয়ে করার পরে 5টা ছেলে মেয়ে হয়, তাহলে মোট 6টা। তার মধ্যে সবথেকে তার প্রিয় কন্যা ছিল ডোরা। তার ভালো নাম ছিল ডরোথি, মানে বোনের নামই নামটা রেখেছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডাক নাম ছিল ডোরা। কিন্তু দুঃখের বিষয়, ডোরা 1847 সালে মারা যায়। তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোনো কবিতা লেখেননি। তার কিছুদিন পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মারা যান 1850 সালের 23 এপ্রিল। এর কিছুদিন আগে 1843 সালে তিনি পোয়েট লরেট অফ ইংল্যান্ড, বা ইংল্যান্ডের যে সভাকবি যেটা বলি আমরা, পোয়েট লরেট বা লরিয়েট অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের সভাকবি হন।
তিনি উল্লেখযোগ্য বহু কবিতা লিখেছেন, আমরা জানি। আমরা তার একটা উল্লেখযোগ্য কবিতা বলতে পারি দ্য সলিটারি রিপার। দ্য কবিতাটা আমরা অনেকেই পড়েছি। এছাড়া তার বহু উল্লেখযোগ্য কবিতা আছে। দ্য প্রিলিউড তো বললামই, দ্য স্কেচেস, ডেসক্রিপটিভ স্কেচেস, দ্য এক্সকারশন, এগুলো তার উল্লেখযোগ্য কবিতা। তবে তার যদি মাস্টার পিস যদি বলে থাকি কোনটা, সেটা হচ্ছে অবশ্যই দ্য প্রিলিউড। আমরা যে এই কবিতাটা পড়ব, এইটা পোয়েম ইন 2 ভলিউমস, পোয়েম ইন 2 ভলিউমস কবিতা সংকলনে এটা প্রকাশিত হয়েছিল, যেটা প্রকাশ পেয়েছিল, পাবলিশড হয়েছিল 1807 সালে। পাবলিশড হয়েছিল 1807 সালে, পোয়েমস ইন 2 ভলিউমস। এই সংকলনে এই কবিতাটা প্রকাশ হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা প্রচুর কবি প্রভাবিত হয়েছিলেন পরবর্তীকালে, এবং তারাও রোমান্টিসিজম যে ধারণা, সেই ধারণা নিয়ে তার কবিতা লিখেছিল। কিন্তু যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যার দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন তিনি ছিলেন জন মিল্টন। এরপরে আমরা পরে যখন পড়বো ইংরাজি লিটারেচারে, যখন পড়বো আরও বেশি বেশি করে, তখন জানতে পারবো যে আরও বহু কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা, তার রোমান্টিসিজমের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হয়েছিলেন। তিনি যে ম্যান এবং ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে চেয়েছিলেন, রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, এবং সেটা তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। হিউম্যান ওয়ার্ল্ডের উপরে প্রকৃতির যে প্রভাব, তিনি সেটা তার ফিলোসফিক্যাল ভিউ দিয়ে বোঝাতে চেয়েছিলেন, এবং তিনি সক্ষম হয়েছিলেন। চলো এবার আমরা কবিতাতে এবং তার কবিতা সম্পর্কে আস্তে আস্তে ঢুকে যাই।